প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম ওয়েস্টার্ন গল্প, নাম একা। শুরু করছি চতুর্থ অংশ। তুষারের গভীরে চাপা পড়েছে গাছের গোড়া ও কিছু ডালপালা। অজ্ঞাতা প্রমাণ সাইজের এক ডাল ভেঙে নিল। শব্দে মনে হলো পিস্তলের গুলি ফুটেছে। আরও দুটো ডাল ভেঙে গুহার ভিতরে নিয়ে এলো জেমি। শুষ্ক বাকল ও পাতা সংগ্রহ করল। তুষার লেগে আছে কয়েক জায়গায়, তবে বরফ গলে গেলে ব্যবহার করতে সমস্যা হবে না। শুয়ে পড়ল ও। রাতটা বড় দীর্ঘ মনে হলো। চোখে ঘুম, কিন্তু ঠান্ডার কারণে ঘুমোতে পারছে না। বারবার আগুনে কাঠ যোগ করতে হচ্ছে। এমন ঝড়ো ঠান্ডা আবহাওয়ায় আগুনেরও যে খিদে বেড়ে যায়, উত্তাপও কম। রাতের সঙ্গে পাল্লা দিয়ে বাতাস এবং ঠান্ডার প্রকোপ বেড়ে চলেছে। ভাগ্য ভালো, গুহার ভিতরে জমিয়ে রাখা বিস্তর জ্বালানি রয়েছে, নইলে হয়তো সারা রাত অবর্ণনীয় কষ্ট ভোগ করতে হতো ওকে। একসময় ঘুমিয়ে পড়ল। ভোরে জেগে উঠল যখন ঠান্ডায় জমে যাওয়ার দশা হয়েছে। আগুনটা প্রায় নিভে গেছে। বিছানায় শুয়ে থেকে জ্বালানি যোগ করল, উস্কে দিল আগুন। কিছুক্ষণ বাদে চাঙা হলো শরীর। গুহাও ক্রমে গরম হয়ে উঠছে। আবহাওয়ার অবস্থা দেখতে গুহামুখের কাছে চলে এলো জেমি। স্থবির, শুভ চারদিক। বাতাস নেই বটে, কিন্তু তীব্র ঠান্ডা। তাপমাত্রা বোধ হয় 30 বা তারও নিচে অনুমান করল ও। শিগগিরই অবস্থা শ্রেয়তর হওয়ার সম্ভাবনা কম। ঝড়ো বাতাস নেই বলে মেলসরা হয়তো ওর খোঁজে বেরিয়ে পড়তে পারে। সেক্ষেত্রে খুঁজেও পাবে ওকে। ঠান্ডায় জমে যেতে না চাইলে আগুন জ্বালিয়ে রাখতে হবে। গুহার তাপমাত্রা নামতে দেয়া যাবে না। এটাও বিপদের কারণ হয়ে যাবে, কারণ কাছাকাছি এলে ঠিকই ধোঁয়ার গন্ধ পেয়ে যাবে শত্রুপক্ষ। ঠান্ডায় দাঁড়িয়ে থেকে চারপাশ নিরীক্ষ করল জেমি। শীতে যে কাঁপছে গ্রাহ্য করছে না। পাহাড়ে একটা ইন্ডিয়ান গ্রাম আছে, জানে। ধারে কাছে কোথাও হবে হয়তো, এবং এ টেইল ধরে গেলে বোধহয় পৌঁছতেও পারবে। কিন্তু অস্পষ্ট ও দুর্গম ইন্ডিয়ান টেইল ধরে যাওয়া বিপজ্জনক হবে, কারণ পথ হারিয়ে অন্য কোথাও চলে যাওয়ার সম্ভাবনাই বেশি। তাছাড়া কাছাকাছি এক জায়গায় বিস্তর বরফ থাকা উচিত, অন্তত তাই জানে জেমি। বিস্তীর্ণ এলাকা বরফে ঢাকা পড়েছে। পথ ভুল করে বরফাকীর্ণ উপত্যকায় গিয়ে উঠতে পারে। কিন্তু সামান্য যে খাবার বা জ্বালানি রয়েছে, তাতে বড়জোর একটা দিন চলবে। সাপ্লাই ছাড়া এখানে থাকলে নিশ্চিত মৃত্যু ঘটবে। খাবার ছাড়া মানুষ কয়েকদিনই চলতে পারে, কিন্তু জ্বালানি বা উষ্ণতা ছাড়া এমন তীব্র ঠান্ডায় কয়েক ঘন্টাও টিকতে পারবে না। সেক্ষেত্রে ঝুঁকি বা ব্যর্থতার সম্ভাবনা থাকা সত্ত্বেও ইন্ডিয়ান গ্রামের উদ্দেশ্যে যাত্রার সিদ্ধান্ত মোটামুটি পাকা করে ফেলেছে ও। গুহার ভিতরে ফিরে আসবার সময় জমে থাকা তুষার মারিয়ে ঢুকলো জেমি। বুটের নিচে পড়ায় মচমচ শব্দ হচ্ছে। জ্বলন্ত আগুনে আরও কয়েকটা কাঠি যোগ করে স্যাডল সাজালো। তেমন কোনো অনীহা বা আপত্তি প্রকাশ করলো না রোয়ানটা। বোঝা যাচ্ছে মালিকের মতোই অন্ধকারাচ্ছন্ন ও ঠান্ডা গুহাটা আদপে খুব পছন্দ করতে পারেনি। ভুতুরে জায়গাটা ত্যাগ করবে বলে বোধহয় স্বস্তি বোধ করছে। দিনের আলো ফুটে উঠতে গুহা ছেড়ে ইন্ডিয়ান গ্রামের টেইল ধরল জেমি। প্রথমে কিছুক্ষণ হেঁটে গেল, তারপর শরীর গরম করে নিতে ঘোড়াকে হালকা চালে ছোটালো। একটু পর আবার হাঁটতে শুরু করলো ঘোড়ার পাশাপাশি। সারাক্ষণ শরীরকে গরম রাখতে চাইছে। বাবার ঘড়িটা আছে জেমির সঙ্গে, তাই সময় দেখতে অসুবিধা হচ্ছে না। টানা 4 ঘন্টা এগিয়ে যাওয়ার ইচ্ছে ওর। তারপর দেখবে কোথায় গিয়ে উপস্থিত হলো। এর মধ্যে ক্যাম্প করা যায় এমন জায়গার খোঁজে চারপাশে দৃষ্টি রাখবে। যদি মিলে যায়, যেহেতু রোয়ানটা ঠিক কত দূর যেতে সক্ষম হবে বা আদেও কতক্ষণ এমন তীব্র ঠান্ডার মধ্যে টিকে থাকতে পারবে, এ নিয়ে নিশ্চিত ধারণা নেই ওর। নেই নিজের সম্পর্কেও।
স্প্রুশ বনের গভীরে ঢুকে পড়ল ওরা। ঝড়ো বাতাস নির্মম অত্যাচার চালিয়েছে বনে। চারপাশে হেলে বা নুয়ে পড়া গাছ, ডাল ভেঙে গেছে কোনোটার, কোনোটা একেবারে মাটিতে শুয়ে পড়েছে। রুগ্ন দেখাচ্ছে সুদৃশ্য গাছগুলোকে। হাঁটু সমান গভীর তুষার ঠেলে এগোচ্ছে ওরা। জেমি জানে ক্যানিয়নে টেইলের ধারে কোথাও কোথাও 30 বা 40 ফুট পর্যন্ত গভীর তুষার জমা পড়েছে। কিন্তু গাছের ফাঁক দিয়ে এঁকে বেঁকে হলেও এগিয়ে যেতে পারছে ও। কখনো গাছকে পাশ কাটাচ্ছে, কখনো বোল্ডারের মুখ ঘুরছে। ধীরে ধীরে হলেও ক্রমে নিম্নমুখী হয়েছে টেইল। রিজ থেকে নেমে যাচ্ছে ওরা। যাত্রা শুরুর 4 ঘন্টা পর থামলো জেমি। কখনো রাইড করেছে, কখনো হেঁটেছে। চারপাশে চেয়ে সন্দিগ্ধ হয়ে উঠল। কোথায় এলো বুঝতে পারছে না। মানুষ দূরে থাক, বুনো জন্তুর চিহ্ন বা চলাচলের কোনো প্রমাণও চোখে পড়ছে না। শুভ তুষার বা বরফে ঢাকা অচিন এক দুনিয়ায় এসে পড়েছে। পা দুটো বরফের মতো ভারী, অসার ও অনুভূতিহীন মনে হচ্ছে। টেইল ধরে এগিয়ে যাওয়া ছাড়া উপায় নেই। কিছু যদি মেলে তো সেটা সামনে গেলেই পাবে। অন্তত ক্ষীণ আশা আছেই। টেইল ধরে উঠতে শুরু করলো ও। মিনিট 20 পর নিজেকে বিস্তীর্ণ ও ঢালু পাথুরে এক উপত্যকায় আবিষ্কার করলো। তুষারে ছেয়ে গেছে চারদিক। জেমি যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে বহুদূরের তুষারাবৃত পর্বত শৃঙ্গ এবং নিচু মেঘের সারিও দেখতে পাচ্ছে। খোলা উপত্যকার বিস্তৃতি অন্তত 3 মাইল। তুষারাবৃত জমিনের কোথাও মানুষ বা জন্তুর চিহ্ন নেই। বিস্তীর্ণ তুষার পৃষ্ঠ ধরে বয়ে গেল নিস্তরঙ্গ বাতাস। অস্বস্তিকর ও ভুতুরে শব্দ তুলল মুহূর্ত কয়েক। এরপর যথারীতি অখণ্ড নীরবতা নেমে এলো। ভারী চাদরের মতো যেন চেপে বসেছে ওদের উপর। এমনকি রোয়ানটাও অস্বস্তিতে ভুগছে। পেছন ফিরে নিচে ঘন বন দেখে আশ্বস্ত বোধ করল জেমি। পথ ভুল করে অচিন দেশে চলে আসেনি। অবশ্য সন্দেহ দূর হয়নি একেবারে। নিরাসক্ত চাউনিতে সামনের ঢালু পথ নিরীক্ষ করল। প্রথম 50 ফুট জায়গা বেশ ঢালু, প্রায় খাড়াই বলা চলে। তবে পথ যতই ঝুঁকিপূর্ণ বা বৈরী হোক, রোয়ানটা প্রায় অধীর হয়ে পড়েছে। এভাবে ঠায় দাঁড়িয়ে থাকতে বোধহয় ওটার ভালো লাগছে না। অজ্ঞাতা লাগামে ঢিল দিল জেমি। ঢাল ধরে উঠতে শুরু করলো রোয়ান। নিশ্চিন্তে এগিয়ে চলল। এখন আর দ্বিধান্বিত মনে হচ্ছে না ওটাকে। ঘন স্প্রুশের বনে চলে এসেছে ওরা। স্প্রুশের শাখা এত ঘন যে চারপাশে আবছা অন্ধকার হয়ে গেছে। আর রয়েছে নীরবতা। ধীর নিশ্চিত পদক্ষেপে এগিয়ে চলেছে ঘোড়াটা। কোথাও ট্রাক চোখে পড়ল না। সাড়া নেই। এমনকি ক্ষুদ্রাকায় প্রাণীদেরও অস্তিত্ব টের পাওয়া যাচ্ছে না। যা ঠান্ডা, যার যার নিরাপদ আশ্রয়ে ঘাপটি মেরে রয়েছে জীবজন্তুরা। ভাল্লুক বা মারমট যেমন এ সময়ে শীতনিদ্রায় চলে যায়। যদিও ভাল্লুক সম্পর্কে শেষ কথা বলে কিছু নেই। ক্ষুধার্ত হলে চরম শীতের মধ্যেও পেট পূজার জন্য বেরিয়ে পড়তে পারে। সন্ধ্যার উন্মেষে ক্লিফের এক কিনারা বাছাই করে বিশ্রাম নিতে মনস্থ করল জেমি। জায়গাটা এমন যে ঝড়ো বাতাস গায়ে লাগবে না। বাতাস না থাকলে ঠান্ডাও কম লাগবে। গুহা বা অমন কোনো নিরাপদ আশ্রয় যেহেতু নেই, আপাতত এতেই কাজ চালিয়ে নিতে হবে। এক টুকরো পাথরের স্ল্যাব খুঁজে পেয়ে খুশি হলো। পাথরটা তুলে বসিয়ে দিল জুত মতো। অনায়াসে আগুনের জন্যে প্রতিফলক হিসাবে কাজ করবে ওটা। এবার রোয়ানকে একেবারে দেয়ালের কিনারা বরাবর হিস করে আগুন জ্বালাতে বসল। উঁচু পাহাড়ে যত অভাবিক থাকুক, বিস্তর গাছ থাকায় জ্বালানি নিয়ে সমস্যা হয় না। এখানেও তাই। তুফানের মতো বাতাস আর তুষারের লাগাতার অত্যাচারে জীর্ণ হয়ে পড়ে ডালপালা, শুকিয়ে যায় সময়ের আগেই। তীব্র ঠান্ডায় রাতটা খুব কষ্টে কাটল। এত দীর্ঘ রাত্রি জীবনে কেটেছে কিনা মনে করতে পারল না জেমি।
ঘুমাতে পারল না এক ফোঁটা। সারাক্ষণ আগুনের উষ্ণতা খোঁজায় ব্যস্ত ছিল। অবশ্য এরপরও ঝিমুনি চলে আসছিল ভোরের দিকে, কিন্তু ঘুমিয়ে পড়লে সহজে জাগতে পারবে না এই ভয়ে বারবার সংবিদ ফিরে পাচ্ছিল ও। আগের রাতেও শীতে কষ্ট পেয়েছে, তবে গুহার ভিতরে ছিল বলে এত তীব্র ঠান্ডা লাগেনি যা গত রাতে লেগেছে। উদ্যম মনে হচ্ছিল নিজেকে উদম মনে হচ্ছিল নিজেকে। আগুনের নৈকট্য বা উষ্ণতাও কোনোভাবেই গরম করতে পারছিল না শরীর। অথচ ঘুমের অভাব ও ক্লান্তিতে শরীর ভেঙে আসতে চাইছিল। ভোরের আলো ফুটে উঠবার সঙ্গে সঙ্গে যাত্রা করলো ওরা। বসে থেকে ঠান্ডায় পর্যদস্ত হওয়ার চেয়ে বরং এই ভালো। গাছগাছালি ভরা উপত্যকা পেরিয়ে সামনে সংকীর্ণ টেইল দেখতে পেল। বেশ সরু পথ, আয়াসে একটা ঘোড়া পেরোতে পারবে। পুরোটাই তুষারে ঢাকা। তুষারের নিচে সম্ভবত নিরেট বরফ জমে আছে। নিচে, বেশ নিচে গভীর উপত্যকা চোখে পড়ছে, সবুজ ঘন বনানীতে ভরা। অন্তত উপর থেকে তাই মনে হচ্ছে। ধোঁয়ার ক্ষীণ রেখা উঠে আসছে আকাশের দিকে। এমনিতে হয়তো চোখে পড়তো না, কিন্তু পিছনে গাছপালার ঘন সবুজের পটভূমি রয়েছে বলে দৃশ্যমান হয়েছে, নইলে ধোঁয়া দেখতে পেত না। ধোঁয়ার তাৎপর্য মানে নিচের উপত্যকায় মানুষ রয়েছে, তা ইন্ডিয়ান আর সাদাই হোক। আর মানুষ থাকা মানে উষ্ণতা পাওয়া যাবে, খাবারও পাওয়া যেতে পারে। টেইলটা ঠিক ওই দিকেই টেইলটা ঠিক ওদিকেই চলে গেছে। তুষারের পুরো স্তর পড়ে আছে টেইলে। উপর থেকে একেবারে সমতল দেখা যাচ্ছে। নিচে আদপে কি আছে অনুমান করা সম্ভব নয়। যাই থাকুক, এগোতে মনস্থ করেছে জেমি। এমনকি বিপজ্জনক টেইল দেখেও অনীহা বোধ করছে না। সরু টেইলের কোনো কোনো জায়গায় পাহাড়ের একেবারে কিনারা ধরে এগোতে হবে, যেখানে কখনো কখনো এক স্টিরাপ উন্মুক্ত থাকবে, যার নিচে রয়েছে অন্তত 2000 ফুট ফাঁকা জায়গা। বলা চলে খাদের কিনারা ধরে চলতে হবে। কোথাও যদি আলগা তুষার জমে থাকে আর ঘোড়ার পা হুড়কে বা পিছলে যায়। পথটা দেখে বেশ কয়েকবার নিজের অজান্তে ঢোক গিলল জেমি। কপালে ঠান্ডা ঘাম জমতে শুরু করেছে। রোয়ানটা উসখুস করলেও একেবারে অনিচ্ছুকও নয়, অন্তত পিছিয়ে যায়নি। তাগিদ পেয়ে 2 কদম এগোলো। মাথা নাড়ল কয়েকবার। কান দুটো খাড়া হয়ে গেছে। বাছা, বাছা, আশঙ্কায় বিড়বিড় করলো জেমি। কোনোভাবে যদি তোর পা ফসকায়। দ্বিধাদ্বন্দ্বে পা বাড়ালো রোয়ান। প্রথমে 1 কদম, তারপর আবার। ক্লিফের দেয়ালের সঙ্গে ঘষা খেলো জেমির একটা বুট। অন্য বুট শূন্যে ঝুলছে। ধীর গতিতে অতি সতর্কতার সঙ্গে হেঁটে এগোচ্ছে ঘোড়াটা। প্রায় 30 গজ দূরে বাঘ দেখা যাচ্ছে। বাঘের ওপাশে কি আছে অনুমান করা মুশকিল। তবে একটা ব্যাপারে নিশ্চিত, এগিয়ে যাওয়া ছাড়া উপায় নেই। টেইলের যা অবস্থা, এত সংকীর্ণ পথে ঘোড়ার পক্ষে পিছু হটা সম্ভব হবে না। উল্টো ঘুরবার তো প্রশ্নই আসে না। এগিয়ে যেতে হবে। তাছাড়া শুধু পিছনের পায়ের উপর ভর রেখেও চলা সম্ভব নয়। এ ধরনের বৈরী পরিবেশে যা মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। যেহেতু পিছনে দেখতে পাবে না বলে যে কোনো মুহূর্তে পা হড়কে যেতে পারে রোয়ানের, যদি পিছু হটতে থাকে। একই বিপদ সামনে এগিয়ে যাওয়ার সময়ও হতে পারে, তবে তেমন সম্ভাবনা কম। যেন বিছিয়ে রাখা ডিমের উপর দিয়ে হাঁটছে, এমন সন্তপনে পা বাড়াচ্ছে রোয়ান। একসময় বুনো মাস্টাং ছিল ঘোড়াটা। ঠিক কোথায় ছিল তখন জানা নেই জেমির, কিন্তু এমন বৈরী ও আড়ষ্ট পরিবেশে চলতে ওঠার পূর্ব অভিজ্ঞতা থাকায় রীতিমতো কৃতজ্ঞ বোধ করছে। সাধারণ ঘোড়া হলে এমন বিপজ্জনক পথ ধরে চলা দূরে থাক সাহসী করতে পারত না। কতক্ষণ পর ঠিক অনুমান করতে পারল না জেমি, কারণ ও নিজেও উদ্বিগ্ন। দর দর করে ঘামছে তীব্র শীতের মধ্যেও। কখনো ঘোড়ার পা কখন ঘোড়ার পা ফসকায় বা বেহিসাবি পা ফেলবে, এই আশঙ্কায় প্রায় সারাক্ষণ রয়েছে।
তাই সম্মুখ গতিতে এগিয়ে চলেছে ওরা। কিন্তু একসময় টেইলের বাঁকে পৌঁছতে সক্ষম হলো। লম্বা দম ছাড়ল জেমি। রাশ টেনে ঘোড়া থামালো। রোয়ানের বিশ্রাম দরকার। এই ফাঁকে সামনের টেইল নিরীক্ষ করল। আচমকা ঢালু হয়ে নেমে গেছে পথ। প্রায় খাড়া ঢালি বলা চলে। পিছিয়ে যাওয়ার যেহেতু উপায় নেই, এগিয়ে চলল আবার। কলজে হিম হয়ে যাচ্ছে। আশঙ্কা ও উদ্বেগে একই সঙ্গে ঘামছেও। স্যাডলে স্থির বসে আছে, কিন্তু সেজন্যে সমস্ত ইচ্ছা শক্তি খাটাতে হচ্ছে। ঝুঁকে দুহাতে জাপটে ধরেছে ঘোড়ার গলা। তাতে খাড়া ঢাল ধরে চলতে সুবিধা হবে রোয়ানের। কিঞ্চিত নড়াচড়া দুজনের জন্যেই সমূহ বিপদ ডেকে আনতে পারে। তাই নেহাত প্রয়োজন ছাড়া এমনকি হাত পা এক ইঞ্চিও নাড়ছে না জেমি। দুপাশেও তাকাচ্ছে না। তাতে যদি ভারসাম্য নষ্ট হয়ে যায় ঘোড়াটার। তবে ডান দিকে নড়াচড়া টের পেয়ে ফিরে তাকাতে হলো এবং বিস্ময়ে হকচকিয়ে গেল। জনা 10-12 ইন্ডিয়ান খোলা জায়গায় বেরিয়ে এসেছে এবং এ মুহূর্তে ওকেই দেখছে সবাই। টেইল সম্পর্কে মনে খুঁতখুঁতে ভাব কাজ করলেও পাত্তা দেয়নি জেমি। কিন্তু এখন বিপদটা হাড়ে হাড়ে টের পাচ্ছে। রেকি করতে বেরিয়ে এসেছে রেড স্কিনরা। শুধু দুঃসংবাদ নয়, রীতিমতো আতঙ্ক ছড়ানোর মতো ঘটনা। কপালে খারাপই আছে আজ। প্রচলিত ধারণা যে কোনো টেইল ধরে চলতে পারে ইন্ডিয়ানরা। তবে এত ঠান্ডা ও ভারী তুষারপাতের মধ্যে কেউ এ টেইল অনুসরণ করবে বলে ভাবেনি জেমি। যেহেতু টেইলে কারো চলাচলের চিহ্ন চোখে পড়েনি। কিন্তু অনুমানের অসারত্ব এখন সেব অসহায় ও শঙ্কিত দর্শকে পরিণত করেছে ওকে। হালকা পা ফেলছে রোয়ান। প্রয়োজনে লেজ তুলে ছুটতে পারবে ওটা, বিশেষ করে সন্তস্ত অবস্থায়। তবে এ মুহূর্তে যা করা উচিত নিচু ঢাল ধরে নেমে যাচ্ছে। ভাগ্যিস শহরের অস্বস্তি বা উদ্বেগ টের পেলেও আমলে নেয়নি। নইলে হয়তো আতঙ্কিত হয়ে ছুটতে শুরু করত। সেক্ষেত্রে নির্ঘাত ঢালু ও সংকীর্ণ টেইল থেকে পা হুড়কে পাশে কয়েকশো ফুট নিচের গভীর উপত্যকায় আশ্রে পড়ত সওয়ার সহ। সহসা চওড়া হয়ে গেল টেইল। সামনে উন্মুক্ত জায়গা দেখতে পেল জেমি। ভিতরে ভিতরে উদ্বিগ্ন হলেও যেহেতু জানে সন্তুষ্ট বা আতঙ্কিত হওয়া চলবে না, ইন্ডিয়ানদের কাছে তা প্রকাশ পাওয়া মাত্র খুন হয়ে যাবে। নির্বিকার রাখতে চাইছে নিজেকে। রেড স্কিন মাত্রই সাহসের তারিফ বা সমীহ করে, এমনকি সেটা শত্রুর মধ্যে হলেও। ইন্ডিয়ানদের মধ্যে যদি নিজের সাহসী ও প্রত্যয়ী ভাবমূর্তি তৈরি করতে পারে, কে জানে হয়তো সাহায্যও মিলতে পারে। এ ধরনের পরিস্থিতিতে জাত বর্ণের ঊর্ধ্বে চলে যেতে পারে মানুষ। তাছাড়া স্থানীয় ইন্ডিয়ানরা যে ওর কাছে একেবারে অচেনা তাও নয়। বরং পাহাড়ে থাকবার সময় বেশ কয়েকবারই কজনের সঙ্গে আলাপ হয়েছে। ক্যাম্পে পাশাপাশি বসে কফি গিলেছে এবং 2-4 ইন্ডিয়ানকে নিজের কেবিনে আপ্যায়নও করেছিল জেমি। একবার অসুস্থ এক ইন্ডিয়ানকে সাহায্য করেছিল। উপকার পেলে তার প্রতিদান দেয় না এমন কোনো ইন্ডিয়ান দেখেনি জেমি, কিংবা অমন কারো কথা শোনেওনি। সেই ভরসায় এখানে আসা। মোটামুটি আত্মবিশ্বাসী যে দেখা মাত্র ওকে খুন না করলে এমন চরম দুর্যোগের মধ্যে ইন্ডিয়ান গ্রামে ঠিকই জায়গা করে নিতে পারবে। টেইল চওড়া হয়ে যেতে স্বস্তির নিঃশ্বাস ফেলল। টের পেল ঠিক একইভাবে লম্বা দম ছাড়ল রোয়ান। গতি বেড়ে গেল ওটার। হালকা চালে ছুটল টেইল ধরে। একটু আগের অনিশ্চয়তা নেই। 2-3 বাঁক নিতে হলো। তারপর হঠাৎ ইন্ডিয়ান গ্রামের খুব কাছে চলে এলো ওরা। ঠিক গ্রাম বলা যাবে না, কারণ একেবারে ছোট। পিছনে রিজু অ্যাসপেনের গাঢ় কাঠামোর বিপরীতে দাঁড়ানো মাত্র 3টা টেপি। টেপির চূড়া থেকে ধোঁয়া উঠছে। পাক খেয়ে উঠে যাচ্ছে আকাশের দিকে। গন্তব্যে পৌঁছাতে পেরে সন্তুষ্ট ও আনন্দিত জেমি। অবর্ণনীয় কষ্ট বা দুর্ভোগ সয়েছে। দিক নির্দেশনা ছিল না বলে অপরিসীম ঝুঁকি নিয়েছে। সংশয় আর অনিশ্চয়তার দৈরথ্যে বিপর্যস্ত ছিল বটে, কিন্তু এখন আর কিছুই মনে নেই। জানে এখানে নিরাপদ ও বিপদের সম্ভাবনা কম। দেখা হওয়ার পর যখন ইন্ডিয়ানরা হামলা করেনি,
বা ওর টেইলের দিকে ছুটে আসেনি, আশা করা যায় এ যাত্রা পার পেয়ে যাবে। 10 দিন ইন্ডিয়ান গ্রামে কাটালো জেমি ট্যাভলিয়ন। বুড়ো টম বিভার ওর খাতির যত্নে বা শুশ্রূষায় বিন্দুমাত্র ঘাটতি রাখল না। বেশ কয়েকবার পাহাড়ে বুড়োর সঙ্গে দেখা হয়েছিল। কফি পান করবার ফাঁকে বিস্তর গল্প করেছে ওরা। আন্তরিক একটা সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল। 11তম দিনে রোয়ানের পিঠে স্যাডল চাপালো জেমি। সব ইন্ডিয়ানও তখন বিদায় নিচ্ছে। অস্থায়ী ক্যাম্প ছেড়ে চলে যাবে। টেপিগুলো ইতোমধ্যে নামিয়ে ফেলেছে। কেউ যদি আমার খোঁজে আসে, অনুরোধ করল জেমি। বলো কিছু বা কাউকে দেখতে পাওনি তোমরা। ইন্ডিয়ান গ্রামে থাকবার সময় অফুরন্ত সময় পেয়েছ। বাবা এবং পরিবার সম্পর্কে অনেক ভেবেছে, কিন্তু কুল কিনারা করতে পারেনি। বাবাকে খুন করেছে কে? টেন্ডি মিলস? হয়তো। কিন্তু বাবা সবসময় সঙ্গে পিস্তল রাখতো কেন? কেউ কেউ যেমন পিস্তল ব্যবহার করতে মুখিয়ে থাকে, ঠিক তেমনি উল্টো চরিত্রের মানুষও আছে যারা নেহাত বাধ্য না হলে পিস্তলে হাত দেয় না। ব্যবহার করতে অনিচ্ছুক হলেও সঙ্গে অস্ত্র রাখে। পথ চলায় 6 শুটার কখনো কখনো অপরিহার্য হয়ে পড়ে, বিশেষ করে নিরাপত্তা বা শিকারের প্রশ্নে। আউটল, দুর্বৃত্ত, ঘোড়াচোর বা ইন্ডিয়ান হামলার মুখে পড়লে অস্ত্র ব্যবহার করা ছাড়া উপায় থাকে না। জেমির মনে হয়নি শুধু সম্ভাব্য বিপদ মোকাবেলা করতে অস্ত্র রাখত ওর বাবা, বরং এর চেয়েও বেশি কিছু মনে হয়েছে। জীবনে কখনো কারো বিরুদ্ধে তাকে অস্ত্র তুলতে দেখেনি। এমনকি শিকারের সময়ও অস্ত্র ব্যবহার করতে চাইতো না। অথচ মুহূর্তের জন্যও 6 শুটার দুটো হাতছাড়া করতো না। এমন সতর্ক ও হিসাবে কার্যকলাপ শুধু অস্ত্রে পারদর্শী ও সচেতন মানুষের মধ্যে দেখা যায়। উপরন্তু অস্ত্রে বাবার দক্ষতা সম্পর্কে ওয়াকিবহাল ছিল জেমি। নিপুণ দক্ষতায় লক্ষ্যভেদ করত জন ট্যাভলিয়ন। গানফাইটার হিসাবে খ্যাতি পেয়েছে এমন বহু লোকের চেয়ে অস্ত্রে যথেষ্ট দক্ষ ছিল ওর বাবা, অন্তত তাই মনে করে জেমি। পাহাড় থেকে যখন শহরের কিনারে নেমে এলো, অচেনা এক শহর দেখতে পেল। একটা গির্জা আছে এখানে। দূর থেকে ওটার ঘন্টা ঘর দেখতে পেয়েছে। অগণিত অগন্তি বাড়ি ও দোকান দুই সারিতে মুখোমুখি দাঁড়িয়ে। সুবিন্যাস তো বলা যাবে না, আবার পুরো অগোছাল ভাবে তৈরিও বলা যাবে না। উল্লেখযোগ্য কাঠামোর মধ্যে 3টা দোতলার দালান, একটা স্টোর, ব্যাংক এবং হোটেল রয়েছে। হোটেলের বাইরে ঝাড় দিচ্ছিল বয়স্ক এক মহিলা। বেশিরভাগ চুল সাদা হয়ে গেছে তার। জেমিকে দেখে কাউন্টারের পিছনে চলে গেল সে। সন্দিগ্ধ চোখে তাকিয়ে আছে। আয়না না দেখলেও নিজের করুণ চেহারা বিলক্ষণ বুঝতে পারছে জেমি। বাবার কালো হ্যাট মাথায় মোটামুটি ফিট করেছে। গায়ে কম্বলের তৈরি পঞ্চ আর পায়ে ক্ষয়ে যাওয়া জীর্ণ বুট। বেশ কয়েকদিন খৌরি করেনি বলে মুখে দাড়ির জঙ্গল। এ অবস্থায় ওকে দেখে যে কেউ ছন্নছাড়া ও কপর্দক্ষিণ ভাববে। মহিলা যদি সন্দেহ করে ও হোটেলে ভাড়া মেটাতে পারবে না, মোটেও দোষ দেয়া যাবে না তাকে। ভাড়া $2, অনীহার সুরে জানালো মহিলা। কণ্ঠে আগ্রহ নেই। প্রতি রাতের জন্য $2 এবং অগ্রিম দিতে হবে। $4 লাগবে যদি গোসল করো। গোসল করতে পারবে ভেবে খুশি হলো জেমি। অজান্তে হাসলো প্রাণ খোলা। চেহারা যতই বিধ্বস্ত হোক, হাসিটাই কি যেন ছিল। উজ্জ্বল হয়ে গেল মহিলার মুখ। পাল্টা হাসলো সে, বন্ধুত্বপূর্ণ হাসি। অন্তত 2 দিনের জন্য একটা কামরা লাগবে আমার, সন্তুষ্ট স্বরে জানালো জেমি। আর গোসল অবশ্যই করব। সভ্য এলাকায় অনেক দিন হলো থাকি না। তা তোমাকে দেখেই বোঝা যাচ্ছে বাপু, হালকা সুরে বলল মহিলা। পকেট হাতড়ে $10 একটা ইগল বের করে দিল। খিদে পেয়েছে? এখন আস্ত একটা নেকড়েও খেয়ে ফেলতে পারবো। নেকড়ে পাবে না, তবে কুগারের মাংস আছে আমাদের। চলে গা। কখনো কুগারের মাংস খাইনি বটে, কিন্তু আপত্তি নেই আমার। নতুন জিনিস চেখে দেখা উচিত। জেমি মনে করেছে মহিলা ওর সঙ্গে তামাশা করছে। কুগারের মাংসের ব্যাপারটা সেফ ধাপ্পা, কিন্তু পরে খাওয়ার জন্য ডাইনিং টেবিলে বসতে ভুলটা ভাঙল।
পাহাড়ি মানুষ ছিল আমার বাবা, জানালো মহিলা। ওস্তাদ শিকারী ছিল। শিকারের জন্যে বাঁচত দারুণ সব জন্তু। কিভাবে যেন বুঝে যেত কোন প্রাণীটার মাংস সুস্বাদু হবে। পছন্দ না হলে শিকারই করতো না। বাবার মতে চার পেয়ে জন্তুর মধ্যে কুগারের মাংসই সেরা, এমনকি হরিণের চেয়েও। স্বাদের বিচারে এরপর হচ্ছে বিভারের লেজ আর মোষের জিহ্বা। নিয়ে এসো তোমার কুগার, নিষ্পৃহ স্বরে বলল। শুধু নখ আর লম্বা দাঁতগুলো না থাকলেই হলো। জবাই করবার পর ওগুলো নিশ্চয় খসিয়ে ফেলেছে তোমাদের কসাই। এখন যা দশা আমার, কুগারের নখ বা দাঁতের সঙ্গে লড়তে পারবো না। খাওয়ার আগে গোসল করবে নিশ্চয়। জবাব না দিয়ে তাকিয়ে থাকলো জেমি। আচ্ছা আচ্ছা, খাবারই দিচ্ছি, অমন করে তাকাতে হবে না। গায়ের দুনিয়ার ময়লা আর দুর্গন্ধ নিয়ে খেলে তুমি খাবে, আমার কি? ডাইনিং রুমের দরজার দিকে ইশারা করলো মহিলা। গম্ভীর হয়ে গেছে। যাও গিয়ে বসে পড়ো, কিন্তু সাবধান বাবু, আগেই বলে দিচ্ছি। ভেড়ার মতো জল জল চোখে ওয়েটেসের দিকে চেও না। ও আমার ভাস্তি, আর ভেড়াও জীবনে কম দেখেনি ও। 4, খাওয়ার আগে সাফ সুতরো হয়ে নেওয়া উচিত বই কি, কিন্তু জেমি তা করেনি। সিদ্ধান্তটা সর্বনাশের দিকে নিয়ে গেল ওকে। সঙ্গে সঙ্গে ডাইনিং রুমে না গিয়ে উপরতলায় গোসল করতে চলে গেলে ওই লোকটার সঙ্গে আর দেখা হতো না। কারণ গরম পানিতে গোসল ছেড়ে ফিরে আসতে যে সময় লাগতো, ততক্ষণে নিশ্চয় খেয়ে দিয়ে চলে যেত লোকটা। সম্ভবত এ তল্লাট ছেড়েই চলে যেত। জীবনে কখনো তার সঙ্গে দেখা হতো না। কিন্তু বিধি বাম। এমন নয় যে ভয়ানক খিদে পেয়েছিল তো তখনই খেতে হবে। এর চেয়ে বেশি ক্ষুধা নিয়েও খেতে দেরি করেছে। অনায়াসে সবুর করতে পারত। কুগারের মাংসের প্রতিও লোভ অনুভব করেনি। চার পেয়ে জন্তুটা জবাই করে ইতোমধ্যে রেঁধেও ফেলেছে হোটেল কর্তৃপক্ষ। বেটা আর যাবে কোথায়? কুগারের মাংস 20 মিনিট পরও থাকতো। সুন্দরী ওয়েটেসও থাকতো, কিন্তু ওই লোকটা থাকতো না। এ ব্যাপারটাই ওর নিকট ভবিষ্যৎ বা সারা জীবনের অনেক ঘটনার নিয়ামক হয়ে দাঁড়ালো। সবে বিপদ পিছনে ফেলে এসেছে, কিন্তু ঘুণাক্ষরে ভাবেনি অচেনা এক শহরের হোটেল হোটেলে ঢুকবার সঙ্গে সঙ্গে দ্বিগুণ বিপজ্জনক এক পরিবেশে পা রেখেছে। জ্বলন্ত উনুন থেকে ফুটন্ত কড়াইয়ে পড়বার অবস্থা তখনও টের পায়নি জেমি, কিন্তু পরে হাড়ে হাড়ে বুঝেছে অচেনা সেই লোকটার উপস্থিতি নয়, বরং ওর বেফাস মন্তব্য আর লোকটার তীক্ষ্ণ দৃষ্টি সর্বনাশের সূচনা করল। মহিলার দেখিয়ে দেয়া দরজা দিয়ে ডাইনিং রুমে ঢুকলো। লোকটা তখন দরজার দিকে পিঠ দিয়ে বসে আছে এক টেবিলে। সুন্দরী সেই ওয়েটেস ছাড়া আর কেউ নেই। প্রকাণ্ড ঘরটা বেশ সাজানো গোছানো, পরিচ্ছন্ন বটে। জেমে যখন দোরগোড়ায় পা রেখেছে, উল্টো দিকের রান্নাঘরের দরজা দিয়ে কফি পট হাতে ভিতরে প্রবেশ করছে ওয়েটেস। প্রথমেই মেয়েটাকে দেখতে পেলে হয়তো পরিস্থিতি পুরোপুরি বদলে যেত, কারণ মেয়েটা সত্যিই আকর্ষণীয়, চোখ ধাঁধানো রূপ, একথা নিন্দুকও স্বীকার করবে। কিন্তু ডাইনিং রুমে ঢুকেই প্রথমে সেই লোকের পিঠ দেখতে পেল জেমি। কালো ফ্রক কোট এবং মানুষটার দৈহিক আকার বা আকৃতির সাদৃশ্য ওর দৃষ্টিভ্রম তৈরি করল। পরিষ্কার কিছু ভাববার বা ভুলটা বুঝতে পারবার আগেই মুখ ফুসকে ডেকে উঠল, বাবা। হুট করে কাউকে দেখা মাত্র বাবা বলে ডেকে ওঠা স্বাভাবিক নয়, কিন্তু লোকটার সঙ্গে জন ট্যাভলিয়ানের কাঠামোগত মিলের কারণে ব্যাপারটা ঘটেছে। কোনো কিছু ভাবেনি জেমি, অজান্তে মুখ ফুটে বেরিয়ে গেছে শব্দটা। জট করে ফিরে তাকালো লোকটা, চোখে তীক্ষ্ণ চাহনি। বটে, জন টেভলিয়ানের সঙ্গে চেহারার মিল আছে, কিছু মিল আছে, তবে বয়স অন্তত 10 বছর কম। বিস্ময়কর ব্যাপার হচ্ছে মানুষটার মধ্যে আরও কি যেন আছে। মিতভাষী, গম্ভীর এবং সর্বক্ষণ দুশ্চিন্তাগ্রস্ত বাবার মধ্যে সবসময় এক ধরনের প্রচ্ছন্ন কোমলতা দেখেছে ও। এমনকি মুখেও তার স্থায়ী ছাপ ছিল, অথচ এ মানুষটির মধ্যে তা নেই। সুদর্শন হলেও আগাগোড়া কাঠিন্যে ভরা, চেহারা নিখুঁত কিন্তু ধারালো, সুদৃশ্য একটা ছুরির মতো। দেখতে যত সুন্দরী হোক, ধারে শক্ত জিনিসও কেটে যায়। পলকের চাহনিতে বোঝা যায়
এ লোকের মধ্যে কোমলতা বলতে কিছু নেই, পুরো দস্তুর, কঠিন, নিষ্ঠুর ও দয়ামায়াহীন। বাবা? ভুরু কুচকে গেছে লোকটার, রুক্ষ কণ্ঠে বিরক্তি চাপা থাকলো না। আমি তোমার বাবা নই। পরপরই জেমির পিস্তলের দিকে নেমে গেল তার দৃষ্টি। হোটেলে ঢুকবার সময় কম্বলে তৈরি কোট খুলে কাঁধের উপর ঝুলিয়ে নিয়েছিল জেমি, তাই ওর হোলস্টারে রাখা পিস্তলটা স্পষ্ট চোখে পড়ছে। মুক্তোর হাতল বা বাটে খোদাইকৃত লাল রঙা পাখির প্রতিকৃতি নিশ্চয় দেখতে পেয়েছে সে। অদ্ভুত প্রতিক্রিয়া দেখা গেল লোকটার মধ্যে। মুখের গাম্ভীর্য ধরে রেখেছে, শেয়ানা মানুষ যা করে, কিন্তু টান টান হয়ে গেল শরীর। তীক্ষ্ণ চোখে সতর্ক চাউনির ঢেউ খেলে গেল। বুক টান টান করে বসলো চেয়ারে। দৃষ্টি তুলে জেমির চোখে যখন চোখ রাখলো, দেখে মনে হলো যেন একটা খরগোশ দেখতে পেয়েছে নেকড়ে, এখনই লাভ দেবে শিকার ধরতে। আমাকে দেখে তোমার বাবা মনে হলো কেন? প্রশ্ন এলো। বিব্রত হাসলো জেমি। জানি না, ঠিক বলতে পারবো না। দরজা দিয়ে ঢুকে তোমার পিছনটা দেখতে পেলাম, ঠিক এমন একটা কোট ছিল বাবার, দেখতে তেমনই মনে হলো। যাকগে, দুঃখিত, ভুল হয়ে গেছে আমার। কোণের একটা টেবিলে বসবার ইচ্ছে জেমির, বিশেষ করে এমন এক জায়গায় জানালা দিয়ে, যাতে রাস্তার উপর নজর রাখতে পারে। পা বাড়ালো, কিন্তু লোকটা শান্ত ও কোমল কণ্ঠে নিরস্ত হলো। একা একা খাওয়ার দরকার নেই বয়, আহ্বান করলো সে। তুমি বরং আমার টেবিলে চলে এসো। নেকড়ে যদি কথাই বলতে পারে, তাহলে বোধহয় এমনভাবে বলা উচিত। শিকারকে কোলে তুলে নেয়ার আমন্ত্রণ। কিন্তু কি জবাব দেবে? মাথা কাজ করছে না। এখানে ঢুকবার পরপরই মাথাটা বিগড়ে গেছে। প্রথমে অচেনা লোকটাকে বাবা বলে ডেকে উঠেছে। বিব্রত ভাবটা বিস্ময়ে রূপ নিয়েছে লোকটার সঙ্গে একই টেবিলে বসবার আমন্ত্রণ পেয়ে। ঝড়ের গতিতে যদি মাথা চালাতে পারত, হয়তো এড়িয়ে যাওয়ার একটা অজুহাত দাঁড় করাতে পারত। অজ্ঞাতা। ঘুরে দাঁড়িয়ে এগিয়ে গেল জেমি, চেয়ার টেনে লোকটার উল্টো দিকে বসে পড়ল। বিপদ এড়িয়ে যাওয়ার ক্ষীণ সম্ভাবনা যাও বা ছিল, তা বাতিল হয়ে গেল। কফি আর থালার খাবার দিয়ে গেল ওয়েটেস মেয়েটি। মাংস, কুগারের মাংস না অন্য কিছু কে জানে, কারণ রান্না করা মাংস দেখে জন্তুর পরিচয় জানা মুশকিল, অন্তত জেমি অনুমান করতে পারছে না। কুগার আর নেকড়ে যাই হোক, খানা যখন দেওয়া হয়েছে, পেটের খিদে সহ্য করে ফায়দা নেই। মাংসের সঙ্গে ভাত আর বিন রয়েছে, দেখে সুস্বাদু মনে হচ্ছে জেমির কাছে। শব্দ ব্যবহার শুরু করলো। মনে মনে সামনে বসা রহস্যময় লোকটা সম্পর্কে ভাবছে। দূরে কোথাও যাচ্ছ? জানতে চাইল সে। পাহাড় থেকে এলাম, বলল জেমি। বেশ কিছু গরু রাইড করেছি ওখানে। মনে হচ্ছে ঠিক সময়ে কাজ ছেড়ে এসেছো। কফিতে চুমুক দিল লোকটা। তোমার বাবার কথা বলছি। ওরও কি আমার মতো কোট আছে? সেও কি গরু রাইড করে? এখন না, আগে করত। আরও প্রশ্ন করে গেল লোকটা, কিন্তু কোনোটারই পরিষ্কার উত্তর দিল না জেমি। বিশেষ করে কোত্থেকে এসেছে বলতে রাজি নয়। কে বলতে পারে, ইতোমধ্যে শহরে ফিরে গিয়ে কিছু লোক ভাড়া করেনি জজ মিলস। তারা হয়তো ছড়িয়ে পড়েছে নানা দিকে, ওকে খুঁজে বেড়াচ্ছে। তাদের কেউ হতে পারে এ লোক। ক্ষীণ হলেও তেমন একটা সম্ভাবনা রয়ে যাচ্ছে। বিশেষ করে ওর বা বাবার ব্যাপারে অচেনা লোকটার অতি কৌতূহল জেমির মনে সন্দেহের উদ্বেগ করছে। ভিতরে ভিতরে বিরক্ত হয়ে পড়েছে ও, দ্বন্দ্বে পড়ে গেছে। খেয়াল করেছে এই লোকটার সঙ্গে ওর বাবার দু একটা ভাবভঙ্গির মিল রয়েছে। খুব তীক্ষ্ণ দৃষ্টিতে না দেখলে চোখে পড়ে না, কিংবা বাবার স্বভাব সম্পর্কে না জানলেও খেয়াল করতো না। দুশ্চিন্তা করা বা ভাবনার সময় বাবার মতোই ভুরু কোঁচকায় লোকটা। ভাবভঙ্গি বা আচরণের সাদৃশ্যের মধ্যে আত্মীয়তার যোগসূত্র থাকতে পারে বলে জানে জেমি, এবং সেটাই স্বাভাবিক। মামাতো, চাচাতো, ফুফাতো, খালাতো ভাই বোনদের মধ্যে শুধু চেহারা নয়, বরং আচরণেও মিল পাওয়া যায়। এসব ভাবভঙ্গি বা অভ্যাস বংশানুক্রমিক না, একই পারিবারিক পরিমণ্ডলে বসবাসের কারণে তৈরি হয়, ঠিক জানা নেই জেমির। ইতিমধ্যে একটা ধারণা ঢুকে গেছে মাথায়। এ লোকটা দেখতে শুধু ওর বাবার মতোই নয়, বরং বাবার আত্মীয় হতে পারে। এখন ওর মনে একাধিক প্রশ্ন উকি দিচ্ছে। কে এ লোক, এবং কোত্থেকে এসেছে?
পশ্চিম এমন এক জায়গা যেখানে হুট করে এ ধরনের প্রশ্ন কাউকে করা যায় না, রীতিতে নেই। স্বেচ্ছায় কেউ নিজের পরিচয় না দিলে অপেক্ষা করা উচিত। তবে একেবারে মুখ বুজে থাকতেও রাজি নয় জেমি, বরং একটু ঘুরিয়ে ফিরিয়ে হলেও নিজের জিজ্ঞাসার জবাব বের করে নিতে ইচ্ছুক। পুবের পরিস্থিতি এখন কেমন জানতে চাইল। খারাপ অবস্থা যাচ্ছে, মৃদুস্বরে বলল সে। ঠান্ডা শীতল দৃষ্টি দিয়ে মাপছে ওকে। মেরুদণ্ডে ভয়ের শিহরণ অনুভব করল জেমি, এবং এ কারণে নিজের উপরই রেগে গেল। কষে গাল দিল মনে মনে, বোকার হদ্দ, একে ভয় পাওয়ার কি আছে? সাধারণ একজন মানুষই তো। চোখ দিয়ে আগুন বের হচ্ছে না যে ভয় পেতে হবে? তাছাড়া একে ভয় পাওয়ার কি আছে? কিংবা কাউকেই ভয় পাওয়ার কারণ নেই। কিন্তু তবুও মনের খুঁতখুঁতে ভাবটা যাচ্ছে না, হয়তো ওর বাবার সঙ্গে লোকটার চেহারা বা আচরণের মিলের কারণে। বাবাসহ এখানে বহুদিন ধরে আছো? জানতে চাইল সে। ঠিক এখানে নয়, এদিকে আছি বেশ কিছুদিন হলো। পেটের তাগিদে এক এক সময় এক এক কাজ করি, তাই নির্দিষ্ট কোথাও থাকি না। তোমার বাবা, সে কি পূব থেকে এসেছিল? নিঃশব্দে হাসল জেমি। সবাই তো পূব থেকে এসেছে, তাই না? শুরু থেকে এখানকার স্থায়ী বাসিন্দা কেবল ইন্ডিয়ানরা। সত্যি কথা হচ্ছে, তাবৎ রেড স্কিনরাও আদপে এখানকার আদি বাসিন্দা নয়। ওদের মুখেই শুনেছি অন্য জায়গা থেকে এখানে এসেছিল ওদের পূর্বপুরুষরা। কঠিন চাহনিতে জেমিকে বিদ্ধ করল লোকটা। বোঝাই যাচ্ছে ওর উত্তর পছন্দ হয়নি। মুখের উপর জ্ঞান দেখাচ্ছে ইস্ত্রি পাকা একটা ছেলে, অথচ আসল উত্তর সুকৌশলে এড়িয়ে যাচ্ছে। শুধু এ লোক কেন, কারোরই ভালো লাগবার কথা নয়। আদপে ওকে পছন্দ করতে পারছে না সে, যেমন তাকে করেনি জেমি। কিন্তু আলাপ চালিয়ে যাচ্ছে দুজনে। মাঝে মধ্যে প্রশ্ন করছে লোকটা, কিংবা আলাপ আরও চালিয়ে যাওয়ার মতো মন্তব্য করছে। তথ্য সংগ্রহ করতে চাইছে সে, কিন্তু জেমিও ঘ্যাগু, ঠিক এড়িয়ে যাচ্ছে কৌশলে। তাছাড়া অস্বাভাবিক হলেও সত্যি যে বাপ সম্পর্কে ওর অপর্যাপ্ত জ্ঞানের আলোকে লোকটার সব প্রশ্নের জবাব দেওয়া সম্ভব নয়। জন ট্র্যাভলিয়নের মৃত্যুর আগ পর্যন্ত জানতো না যে বাবা বা পরিবার সম্পর্কে বলতে গেলে কিছুই জানা নেই ওর। আর এখন জানবার উপায়ও নেই। 17 হতে পারে বয়স, কিন্তু কৈশোর থেকে কঠিন জীবন যাপনে অভ্যস্ত ও। পাহাড়, মরুভূমি বা পেইরি, কোথায় না উদয়াস্ত খেটেছে। বাবার সঙ্গে পশ্চিমের আনাচে কানাচে ঘুরে বেরিয়েছে, মানুষ চিনতে শিখেছে। সামান্য ইশারা বা ভাবভঙ্গি দেখে অন্যের চরিত্র বিশ্লেষণে ওর দক্ষতা প্রশ্নাতীত বলা যাবে না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সত্যের একেবারে কাছাকাছি। যেমন এ লোকটি, কোমরের হোলস্টারে একটা 6 শুটার রয়েছে তার, সেটা দৃশ্যমান, কিন্তু জামার আস্তিনে আরেকটা অস্ত্র আছে। জুয়ারিদের যেমন ডেনিঞ্জার জাতীয় লুকানো পিস্তল থাকে। ডেনিঞ্জারে দুটো গুলি, দুবার গুলি করবার পর রিলোড করতে হয়। স্বল্প দূরত্বে কাউকে খুন করবার জন্যে দারুণ জিনিস। ঠিক এ কারণে জুয়ারিদের পছন্দ। লোকটার সতর্কতার কারণে ব্যাপারটা খেয়াল করেছে জেমি। ডান হাত সম্পর্কে সচেতন সে। বাহুটা সযত্নে টান টান রেখেছে, যাতে লুকিয়ে রাখা পিস্তল বেরিয়ে না আসে। ডান হাতের কবজি টেবিলে এমনভাবে রেখেছে যাতে চাইলেই মুহূর্তের মধ্যে বাহুর মোচড়ে মুঠোয় মুঠোর ভিতর চলে আসবে লুকানো ছোট্ট পিস্তল। ভঙ্গিটা সামান্য ব্যতিক্রমী, কিন্তু 2-4 জন জুয়ারিকে কাছ থেকে দেখেছে এমন লোকের চোখ ফাঁকি দেয়া কঠিন। শহরে থাকবে তো? শেষে জানতে চাইল লোকটা। 2-1 দিন থাকবো হয়তো। মেলা দিন পাহাড়ে ছিলাম, হাড়ে ঘাস গজিয়ে যাওয়ার দশা হয়েছে। বিছানায় কবে শুয়েছে মনেও পড়ছে না। ভাবছি শুয়ে বসে আর রাস্তায় চোখ রেখে কাটিয়ে দেব কয়েকটা দিন, একেবারে ঝাড়া হাত পা। জেমি বাজি ধরে বলতে পারবে ওর শহরে থাকবার ব্যাপারটা পছন্দ হয়নি লোকটার, যদিও কারণ বলতে পারবে না। কিন্তু সে বোধহয় চায় শহরে থাকুকও। যা, আমি তো ভেবেছি দুজনে মিলে 4-5টা ঘুরে ফিরে দেখব। তেমন আগ্রহ প্রকাশ পেল না কণ্ঠে, হতাশাও নয়। যেন এমনি বলেছে কথাটা। আবহাওয়া কিন্তু মোটেও ঘুরে ফিরে বেড়ানোর মতো নয়।
নিরাসক্ত স্বরে মনে করিয়ে দিল জেমি। ঠান্ডায় থেকে থেকে প্রায় জমে যাওয়ার দশা হয়েছিল পাহাড়ে। আর নয়, ঠান্ডায় এমনিতেও অসুবিধা হয় আমার। চলে যাওয়ার জন্যে ভিতরে ভিতরে অস্থির বোধ করছে জেমি, কিন্তু উঠতেও পারছে না। ব্যাটার সঙ্গে খেজুরে আলাপ করে লাভ কি হবে? যদি ওর সন্দেহ বা ধারণা এখন বেরিয়ে গেলে ঠিকই পিছু নেবে ব্যাটা, অনুসরণ করবে ওকে। লোকটাকে খসাতে পারলে স্বস্তি বোধ করবে হয়তো, কিন্তু তার সম্পর্কে কৌতূহলও বোধ করছে। কে জানে, সত্যিই হয়তো ওর বাবার আত্মীয় সে। সেক্ষেত্রে বাবা সম্পর্কে কিছু জানবে বোধহয়, জানতে পারে ওদের পরিবার সম্পর্কেও। কিন্তু সহজাত প্রবৃত্তি ওকে সর্বক্ষণ সতর্ক করে দিচ্ছে যে এ লোক পুরোদস্তর বিপজ্জনক, এবং তার চেয়েও বড় কথা, লোকটা আগাগোড়া অসৎ, হিংস্র ও খল নিচও বটে। পাকা শয়তান। মুখ আর চোখে তা স্পষ্ট অল্পতে কেঁপে যায়, এবং যখন রাগে চরম নিষ্ঠুর ও হিংস্র হয়ে ওঠে। অন্য কেউ শুনে হাসতে পারে, কিন্তু নিজের সহজাত প্রবৃত্তিকে শতভাগ বিশ্বাস করে জেমি। লোকটার আচরণ নিপাট ভদ্রলোকের মতো, কিন্তু ভদ্রোচিত আচরণ করলেই কেউ ভদ্রলোক বা ভালো মানুষ হয়ে যায় না। প্রায় সারাক্ষণই ততস্থ রয়েছে জেমি। কোনোভাবে যদি লোকটার পরিচয় কোত্থেকে এসেছে বা কোথায় যাবে, কিংবা পরিকল্পনা সম্পর্কে কোনো আভাস পায়, মাইনার নয় সে স্পষ্ট বোঝা যায়। কাউহ্যান্ড হওয়ার তো প্রশ্নই আসে না। ভাবছে ও জুয়ারি হতে পারে। ওয়েটেস নজর রেখেছে ওর উপর, খেয়াল করেছে জেমি। কোনো কারণে চিন্তিত মেয়েটা। দ্বিতীয় কাপ কফি শেষ করে চেয়ার পিছনে ঠেলে উঠে দাঁড়ালো। খুব ক্লান্ত লাগছে, বলল জেমি। শুভরাত্রি। লোকটাকে কোনো কিছু বলবার সুযোগ দিল না, বরং দ্রুত ঘুরে দাঁড়িয়ে বেরিয়ে এলো ডাইনিং রুম থেকে। একবারও পিছন ফিরে তাকালো না। চেয়েছে ওর আচমকা প্রস্থানে ক্ষণিকের জন্য হলেও হতবুদ্ধি হয়ে পড়ুক লোকটা, কারণ ঠিক আগের মুহূর্তেও ভান করছিল ওর আচরণে মনে হয়নি শিগগিরই উঠে পড়বে, বরং যেন অলস আলাপ চালিয়ে সময়টা উপভোগ করছিল খুব। লবিতে এসে এক মুহূর্ত সময় নষ্ট করলো না ও। উপরতলায় নিজের কামরায় চলে এলো। ভিতরে ঢুকে দরজা আটকে দিল। একটা চেয়ার টেনে দরজার নবের নিচে ঢুকিয়ে দিল, যাতে বাইরে থেকে ঠেলে কেউ দরজা খুলতে না পারে। পরিকল্পনা ছিল জানালা দিয়ে বেরিয়ে পড়বে এখনই। রোয়ানের পিঠে চড়ে আবার যাত্রা করবে। যত দ্রুত সম্ভব এ শহর ছেড়ে চলে যাবে, এবং ক্লান্ত ঘোড়ার কাছ থেকে যতটা সম্ভব গতি আদায় করবে। কিন্তু বিধ্বস্ত শরীরের কাছে হার মানতে হলো। জেমি জানে প্রয়োজন যতই তাগিদ দিক, শরীর চলবে না। সারাদিন ছুটেছে, তাছাড়া ঠান্ডাও পড়ছে বেশ। রাতের অন্ধকারে প্রচণ্ড ঠান্ডার মধ্যে ক্লান্ত দেহে পথ চলতে অনীহা বোধ করছে। হঠাৎ চিন্তাটা এলো মাথায়। রহস্যময় লোকটা জানে না কোন ঘোড়ায় চড়ে এসেছ, কারণ এখানে আগে থেকেই ছিল সে, এবং একটু আগে ডাইনিং রুমে ঢুকবার আগে জেমি সম্পর্কে কোনো কৌতূহল বোধ করেনি। সেক্ষেত্রে রোয়ানের পিঠে ওকে না দেখা পর্যন্ত ওটাকে স্পট করতে পারবে না সে। জানালা খুলে দিল জেমি। জীবনে ঠান্ডা কম সয়নি, আরও সইবে ভবিষ্যতে। সুতরাং আরও একটা রাত ঠান্ডার মধ্যে কাটালে মহাভারত অশুদ্ধ হবে না। বিছানায় শুয়ে পড়ল এবার, কিন্তু সিদ্ধান্তটার বদৌলতে হাড়ে হাড়ে দুর্ভোগ পেতে হলো। পাহাড় থেকে ধেয়ে আসছে বরফ শীতল বাতাস। কম্বলের নিচে শুয়েছে বলে শরীর গরম আছে বটে, কিন্তু নাক মুখ ঠান্ডা হয়ে আসছে। বাতাস এত ঠান্ডা যে প্রায় কাঁপুনি উঠে যাচ্ছে ওর। প্রায় ঘন্টাখানেক পর দরজার বাইরে খুবই হালকা পায়ের শব্দ শুনতে পেল। সন্তর্পণে ও অতি সতর্কতার সঙ্গে দরজার নব ঘুরালো কেউ, খুব ধীরে। তারপর সামান্য ঠেলা দিল কবাটে, কিন্তু খুলল না। মিনিট খানেক চেষ্টা চালানোর পর ক্ষান্ত দিল লোকটা, এবং এরপর একেবারে নীরব হয়ে গেল চারপাশ। যা চেয়েছিল জেমি তাই হলো। 1-2 মিনিট দরজার নব ধরেছিল লোকটা, এবং দরজার নিচ দিয়ে ধেয়ে যাওয়া বরফ সম ঠান্ডা বাতাসের অস্তিত্ব নিশ্চয় টের পেয়েছে সে। অনুমান করেছে জানালা দিয়ে পাখি উধাও হয়ে গেছে। বিস্ময়সূচক অস্ফুট একটা শব্দ হলো। তারপর দ্রুত পা চালালো কেউ। করিডোর ধরে সরে গেল ছুটন্ত বুটের শব্দ। একটু পর নিচের রাস্তায় ছুটে চলে গেল একটা ঘোড়া। মুচকি হেসে কম্বলের নিচ থেকে উঠে এলো জেমি।
জানালা বন্ধ করে আয়েশ করে শুয়ে পড়ল এবার। নিশ্চিন্ত ও, আজ রাতে আর কেউ বিরক্ত করবে না। শহর থেকে বেরিয়ে যাওয়ার দুটো সম্ভাব্য রাস্তা আছে, সে দুটোই পরখ করবে, নিশ্চিত হবে কোন দিকে গেছে জেমি। প্রচণ্ড ঠান্ডায় দুপাশে ঢু মেরে যখন নিশ্চিত হবে যে কোনো দিকেই যায়নি ও, বরং শহরে রয়েছে, তপ্ত মেজাজ নিয়ে যখন ফিরে আসবে ততক্ষণে কয়েক ঘন্টা ঘুমিয়ে নিতে পারবে জেমি। অন্ধকার সিলিংয়ের দিকে চেয়ে পরিস্থিতি বিবেচনা করল। ডাইনিং রুমে দেখা রহস্যময় সেই লোক না হয়ে যায় না। আর কে চেনে ওকে এখানে? দরজা খুলে ভিতরে আসতে চেয়েছিল কেন? ওর বাবার সঙ্গে চেহারা বা আচরণের সাদৃশ্যের তাৎপর্য কি? কেন জেমির ব্যাপারে সন্দিহান বা কৌতূহলী হয়ে উঠেছে সে, যেখানে আজকের আগে লোকটাকে কখনো দেখেও নি? আসলে ঘটছে কি? প্রচণ্ড ঠান্ডা উপেক্ষা করে মাঝরাতে শহর ছেড়ে বেরিয়ে গেছে লোকটা। ভেবেছে জেমি শহর ছেড়েছে, তাই ওকে আটকাতে গেছে। কেন? জন ট্যাভালিয়নের খুনিকে, জর্জ মিলস বা ওর কোনো বন্ধু হতে পারে, কিংবা একেবারে অন্য কেউ। খুনের মোটিভ কী ছিল? জজের সঙ্গে সংশ্লিষ্ট নয় এমন কেউ যদি খুনি হয়ে থাকে, নিশ্চয় ওর বাবাকে সর্বশান্ত করতে খুন করেনি, কারণ কাজটা জজ নিজে সেরে ফেলেছিল। কিংবা বলা যায় চেষ্টা করেছিল, পুরোপুরি সফল হতে পারেনি। নতুবা একেবারে অচেনা কেউ ওর বাবাকে খুন করেছে, যে জানতো না যে জন ট্যাভালিয়নের কাছে বিস্তর টাকা রয়েছে। সম্ভবত জনের বেশভূষা বা চেহারা স্রোত দেখে তার মনে হয়নি যে যথেষ্ট টাকা থাকতে পারে, তাই সে চেষ্টাও করেনি। সেক্ষেত্রে খুনি লোকটা নিশ্চয় বাবার পূর্ব পরিচিত, জন ট্যাভালিয়নের ফেলে আসা অতীত থেকে উদয় হওয়া কেউ, একেবারে কল্পনা কল্পকাহিনীর মতো। স্বগোক্তি করল জেমি, এমন কিছু চিন্তাও করা যায় না। ওর বাবার অতীত থেকে আসা কেউ কেন তাকে খুন করতে চাইবে? পূব ছেড়ে আসার পর যদি সত্যি পূব থেকে এসে থাকে সে, দীর্ঘ কয়েক বছর চলে গেছে, আর কখনো সেখানে যায়নি জন ট্যাভলিয়ন। জেমির জানা মতে কারো সঙ্গে কোনো যোগাযোগ ছিল না, কখনো কোনো চিঠি আদান প্রদান হয়নি। নানা ভাবনা ফলপ্রসূ না হলেও একসময় ঘুম নেমে এলো ওর চোখে। সকালে যখন চোখ মেলে তাকালো, ভাবনাগুলো তখনও বয়ে রয়ে গেছে মন জুড়ে, কিন্তু অসংখ্য প্রশ্নের কোনোটারই জবাব মিলল না। বিছানা ছেড়ে সাফ সুতরো হলো ও, কাপড় ঝেড়ে যতটা সম্ভব ভদ্রস্ত করে নিল নিজেকে। এ মুহূর্তে ধোয়া সম্ভব নয়। চুল আছড়ে নিচে নেমে এলো। খিদে পেয়েছে। ফাঁকা লবির অখণ্ড নীরবতা স্বস্তিকর লাগলো। রেজিস্টারটা পড়ে আছে ডেস্কের উপর। নিজের দিকে ঘুরিয়ে নিয়ে চোখ বুলালো জেমি। গত 3 দিনের মধ্যে শুধু দুজন উঠেছে হোটেলে। ও নিজে একজন, অন্যজন রেজিস্টার অনুযায়ী গিলিন শেকেড। অপরিচিত, কখনো নামটা শোনেনি। ভুয়া হতে পারে। পশ্চিমে বহু মানুষ এক এক জায়গায় এক এক নাম ভারিয়ে চলে। নামটা অবশ্য গুরুত্বপূর্ণ নয়, বরং তার এখানে আসবার উদ্দেশ্য বা লক্ষ্যই চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। রেস্তোরাঁও ফাঁকা। বেশ সকাল বলে খদ্দের আসেনি এখনো। তবে একেবারে নীরব নয়, কারণ রান্নাঘর থেকে বাসনকোসন ও এটা ওটা নাড়াচাড়ার শব্দ আসছে। চুলোয় বোধহয় রান্না চড়ানো হয়েছে। একটা চেয়ার টেনে বসলো জেমি। চেয়ার টানবার শব্দটা ফাঁকা কামরায় বেশ জোরালো শোনালো। ঝটপট নাস্তা সেরে নিয়ে বেরিয়ে পড়বার ইচ্ছে ওর। রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে উঁকি মেরে কে এসেছে দেখে নিল গত রাতের ওয়েটেস মেয়েটি। এগিয়ে এলো মিনিট খানেক পর। আগে ভাগে এসে পড়েছ তুমি, বলল মেয়েটি। এখনো রান্না শেষ হয়নি, তবে কিছু ফ্লাফ জ্যাক বানিয়ে দিতে পারবো। দারুণ, ডিম পাওয়া যাবে না? দেখি, দ্বিধা করলো মেয়েটা। রাতে যে লোকটার সঙ্গে বসে খেলে, ওকে চেনো তুমি? ওহো, কালকের আগে জীবনেও দেখিনি। মুখ তুলে তাকালো জেমি।